বিধানসভার ভেতরে যখন আজ রাজ্য বাজেট প্রস্তাবনায় জনজাতিদের কল্যাণে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করা হচ্ছে, তখন সরকারের শরিক দল তিপ্রামথার ছাত্র সংগঠন আন্দোলনে উত্তাল। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ সহ 2025-26 সালের বাজেটে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ঘোষণা কি রোমান স্ক্রিপ্টের দাবিতে তিপ্রামথার আন্দোলনের ফলে অনেকটাই ম্লান হয়ে গেল? তা নিয়ে চর্চা চলছে এখন বিভিন্ন মহলে। আজ দিনভর রাজ্যে বিভিন্ন প্রান্তে তিপ্রামথার ছাত্র সংগঠন পথ অবরোধ করে, যার জন্য বিপাকে পড়তে হয় সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের। পথ ছাড়া হয়নি মুমূর্ষু রোগীদের নিয়ে আসা অ্যাম্বুলেন্সকে। এদিকে আজ বিধানসভায় 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গত বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে 27,804.67 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। এবার তা 4,618.77 কোটি টাকা বৃদ্ধি করে পেশ করা হলো 32,423.44 কোটি টাকার বাজেট। এবারের বাজেটে 429.56 কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে। এবারের বাজেটে নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিকাঠামো নির্মাণ, প্রযুক্তির ব্যবহার ও সংস্কার সাধন, জনগণের জন্য সুশাসন এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মতো বিভিন্ন বিষয়গুলোর উপর। রাজ্যের দরিদ্র অংশের মানুষ সহ জনজাতি কল্যাণ, তপশিলি জাতি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং ওবিসিদের উন্নয়নের বহু প্রকল্পের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, 2025-26 অর্থবর্ষের বাজেট রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে একটি সর্বাঙ্গীন বাজেট। রাজ্যে এর আগে এমন বাজেট পেশ করা হয়নি। তাই এখন প্রশ্ন হচ্ছে, কি আছে এবারের বাজেটে? রাজ্যের আর্থিক উন্নয়নে কেমন ভূমিকা পালন করবে এই বাজেট? বাজেটের জন্য কারা লাভবান হচ্ছেন, কারা বঞ্চিত হচ্ছেন? ভাবতে হবে একটু গভীরে গিয়ে, জানতে হবে একটু বিস্তারিত। তাই সময় এখন বাজেট নিয়ে একটি বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2025-26 বাজেট নিয়ে পর্যালোচনা করার জন্য আজ স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকে অনুষ্ঠানে। প্রথমেই গৌতমবাবু আপনার কাছে আসি, কেমন হলো এবারের বাজেট? মানে সার্বিকভাবে দেখলে 2025-26 বাজেট দেখে কি মনে হলো, কেমন হয়েছে? এক কথায় বলতে গেলে বাজেট সর্বাঙ্গীনভাবে সার্থক একটা বাজেট হয়েছে। দীর্ঘকাল পর ত্রিপুরা রাজ্যের মানুষ একটা অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে এই বাজেটের সুফলটা পায় সেই জায়গাটা এবার একটা হাইলাইট করেছে। সেই হিসাবে বলতে গেলে, যেমন আমরা সাধারণভাবে যদি আমরা বাজেট শব্দটাকে বুঝি, গ্রাম বাংলার মানুষ বা আমরা যারা বলি, সরকার যখন একটা বাজেট পেশ করে অনেকের মধ্যে এটা একটা বিশাল ভয় ভীতি, কি যেন একটা বিষয় মানে একটা থাকে। আসলে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, বাজেট শব্দটা আমাদের ঘরের মধ্যেই চলে। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবার যখন আমরা যেভাবে দেখি, মানে একটা পরিবার চলতে গেলে তার যে অর্থের ইনকাম, অর্থ আসা আর অর্থ যাওয়া, এটাই হলো প্রকৃত বাজেট। একদম। এবার প্রত্যেকটা পরিবারে তার বাজেট বলতে যে টাকাটা এলো, ওই টাকাটা কি কি খাতে খরচা করবে, তার রূপরেখাটার উপরে বোঝা যায় ওই পরিবারটা বা ওই ফ্যামিলিটা কিভাবে সুন্দরভাবে চলছে। বা একটা পরিবারের মধ্যে একটা সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্ম হয়, হয়তো একটা বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো যখন হয়, ওদের উৎস কিভাবে সোর্সটা আসছে এবং সোর্সটা কিভাবে ব্যয় হবে, ওইটার উপরে বোঝা যায় বিয়ের অনুষ্ঠানটা কোন স্ট্যান্ডার্ডে গিয়ে পৌঁছাচ্ছে। এবার সেম ভাবে আমরা যদি ধরি, এটা রাজ্যের ক্ষেত্রে হয়, দেশের ক্ষেত্রে হয়, সারা পৃথিবীতে এইভাবে একটা বাজেট হয়। কারণ বাজেট ছাড়া একটা পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা রাখতে গেলে তার অর্থনৈতিক বাজেটটাকে ঠিক রাখলে হয়তো ওই রাজ্যের বা ওই দেশের উন্নয়নটা কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতিটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। সেই হিসাবে এবারের যে ত্রিপুরা রাজ্যের যে বাজেট, যেটা আপনি একটু আগে বললেন 27,000 সামথিং যে বাজেটটা ছিল,
এবার সেটা প্রায় 32,000-এর উপরে গিয়ে দাঁড়িয়েছে, প্রায় 5,000 টাকার মতো একটা বৃদ্ধি হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে আগামী দিন ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, তো ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে আজকের থেকে আমরা যদি 8-10 বছর আগেও যদি ধরি, তখন কিন্তু 15-16 হাজার টাকা বাজেট ছিল। 16-17 বা 17-18-তে যে বাজেট ছিল সেখানে আমাদের 15,000 সামথিং এমন একটা বাজেট ছিল। ওই তুলনায় আজকে কিন্তু প্রায় ডাবলের থেকে বেশি হয়ে গেছে, মানে গত 8 বছরের মধ্যে একটা ভালো একটা বৃদ্ধি হয়েছে। ওই হিসাবে মনে হচ্ছে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর যারা এখানে এই রাজ্যে বসবাস করে সবার জন্য একটা উন্নয়নের একটা দিশা দেখাবে বলে আমি মনে করছি, এবং এটা একটা ভালো বাজেট হিসাবেই আমার কাছে মনে হলো। ওকে, রাজ্যবাসী এই বাজেটের সুফল পাবে বলে আপনি আশাবাদী। কি মনে করছেন ননীবাবু, আপনি আপনার কি মনে হয় যে এবারে যে বাজেটটা দেখলেন, এবার যে বাজেটটা হয়েছে তা কেমন হয়েছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বাজেটে আছে, এবার বাজেটের বিশেষ করে যেখানে ফোকাসিং আর কি নাম দেওয়া হয়েছে বিকশিত ত্রিপুরা। বিকশিত ত্রিপুরা এবার বাজেটের মানে বিকশিত ত্রিপুরা আমরা যাকে বলি। বিকশিত ত্রিপুরা প্রত্যেক বছর এই বাজেটের ক্ষেত্রে এরকম একটা সরকার তার একটা নতুন চমক বা নতুন কিছু একটা নাম দিয়ে এটাকে একটু দেখানোর চেষ্টা করা হয়, এটা তো সাথেই। এখন কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, তারপরে আপনার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ইউজ ফর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এই যে অ্যান্ড রিফর্মস এগুলির উপর, তারপরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইজি অফ ডুইং বিজনেস, এগুলোকে ফোকাসিংয়ে রাখা হয়েছে বাজেটের ক্ষেত্রে। এই বিষয়গুলি ফোকাসিং হয়েছে, বেশ সুন্দরই, খারাপ না, ভালো। এবং কিন্তু আমার কাছে যেটা লাগছে যে একটা বাজেটের সামগ্রিক যেই কতগুলো দিক থাকে সেই দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বাজেটটা অনেকটা ট্রেডিশনাল বাজেটই, এর মধ্যে কিছু কিছু নতুন সংযোজন থাকবে, নতুন এস্টাবলিশমেন্ট নির্মাণ থেকে শুরু করে নতুন প্রতিষ্ঠান গঠন। তাহলে গভর্নমেন্ট আর কি করলেন, যেমন গত বছরের সঙ্গে যদি কম্পারেটিভ আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে গতবার যেই সমস্ত স্কিমগুলো গভর্নমেন্ট নিয়েছিলেন পদক্ষেপ হিসাবে সেগুলির কিরকম ফুলফিলমেন্ট হয়েছে তার একটা মানে বিশেষ কোনো তথ্য কিন্তু এখানে নাই এই বাজেটে, এটা কিন্তু দেওয়া হয়নি। এখন আমরা যেটা যেমন ওই দিন এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা আলোচনা করেছিলাম যে ভারত ত্রিপুরা রাজ্যকে এগ্রিকালচারটাকে অনেক উন্নত করার দরকার, কিন্তু দেখা গেল কৃষকদের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে, ওই যে স্কিম টিম বা ধরেন বেনিফিশিয়ারি যে সমস্ত ব্যাপার স্যাপার, পানি সম্পদ বিকাশ দরকার, পানি পালন, প্রতিপালন, এই সমস্ত ব্যাপার স্যাপার। কিন্তু আমার দেখলাম না যেটা আমরা দুদিন আলোচনা করেছিলাম এখানেই, যে একটা অন্তত হিমঘর নির্মাণ, কৃষি উৎপাদন যখন বৃদ্ধি পাবে সেগুলি কোথায় রাখবে, এই ব্যাপারে বিশেষ কোনো দিশা টিশা আমি দেখলাম না। তো শিক্ষা খাতে আমি দেখলাম যে না, এডুকেশনের কিন্তু একদম কোনো সুখবর কিচ্ছু নাই। দুটো সুখবর আছে, একটা হলো আইআইটিকে একটা ইউনিভার্সিটিতে, টেকনোলজি ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার গভর্নমেন্টের একটা প্রচেষ্টা, সাধুবাদ জানাই। আরেকটা হলো উইমেন্স কলেজটাকে তারা এটা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পদক্ষেপ নিয়েছে এই বাজেটেতে, এটা খুব দরকার। আমরা আসবো বিভিন্ন ক্ষেত্রে কিভাবে দেখা হয়েছে, কতটুকু ফোকাস করা হয়েছে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, আপনি যেগুলো বলছেন সেটাতে আমরা আসবো। কিন্তু এক নজরে যদি সামগ্রিকভাবে দেখি, বিভিন্ন প্রকল্প একদিকে রয়েছে, একদিকে হচ্ছে টাকা কিভাবে আসছে, টাকা কিভাবে ব্যয় করা হবে, সেই যে বাজেটটা, সেটা দেখে কি মনে হচ্ছে যে রাজ্যের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা এই বাজেটে রাখা হয়েছে বলে মনে হয়? না, বাজেটে তো ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, আবার ডেফিসিটও আছে। তো সামগ্রিকভাবে সবটা মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই বাজেটের দ্বারা একদম সাংঘাতিক কিছু হয়ে যাবে, মানে খুব একটা কিছু হয়ে যাবে এমন কোনো ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয়নি আর কি। কিছুটা উন্নতি হয়তো হতেও পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে। সেই ইমপ্লিমেন্টেশনটা যদি সঠিকভাবে হয়, অর্থাৎ যেমন ধরুন রাস্তা তো আছে, অনেক সময় দেখা যায় রাস্তা কাগজে পত্রে রাস্তা আছে, মাঠে গেলে পরে দেখা যায় যে রাস্তা ঠিক সেভাবে নাই। এখন জনগণের উন্নয়নের জন্য তো অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন আপনার ওই যে কি জানি বললাম, ওই ফ্লাইওভার টোভার নির্মাণের কথা, সেগুলি আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল সেগুলো। কিন্তু আবার কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে সেখানে বেকারদের কর্মসংস্থান, চাকরি বাকরি কোন ডিপার্টমেন্টে ওয়াইজ কিভাবে দেওয়া হবে, সুস্পষ্ট সেখানে কোনো কিছু
ইঙ্গিত কিন্তু কিছু একটা খুব একটা বেশি পাওয়া যায়নি, বা ওইরকম ভাবে অ্যালোকেশন আছে বলে আমার মনে হয় না। আমি অন্তত দেখিনি আর কি, এক নজরে যা দেখলাম আর কি। আমরা আসলে বাজেট, দর্শক বন্ধুরা, বাজেট এমনই একটা জিনিস যেটা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, এবং তারপর বিস্তারিত বিভিন্ন জায়গাগুলো বুঝে তারপর অবশ্যই সেখানে নিয়ে কথা বলতে হয়। আমরা বাজেট আজকেই পেশ করেছেন ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, এবং এখানে ইনিশিয়াল যেটা আপনি এক নজরে বলছেন, গৌতমবাবু এই জায়গাটা আপনার কাছেও আসবো আমি। এক নজরে আমরা যদি দেখি যে রুপি কামস এন্ড রুপি গোস, আমরা যদি গত বছরের বাজেটের সঙ্গে তুলনা করি, কারণ আমরা যখন বলছি যে গত বছরের 27,804.67 কোটি টাকার বাজেট, আর এবার 32,423.44 কোটি টাকার বাজেট, মানে 4,000 প্রায় অনেকটা উপরে, 4,600 সামথিং এর বাজেট, 618 কোটি টাকার বাজেট বেশি হয়েছে এবার। তখন অন্য জিনিসগুলো আমাদের একটু ফ্যাক্টর আছে, একটু দেখতে হবে যে রুপি কামস এন্ড রুপিস গোস। আমরা প্রায় সময় একটা বাজেট নিয়ে কথা বলি যখন রাজ্য বাজেট হয়, যে আমাদের রাজ্যের আয় কি, সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র রাজ্যে আমাদের তাকিয়ে থাকতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টের জন্য বা ফিনান্স কমিশনের গ্রান্টের জন্য, বিভিন্ন সেই সব প্রকল্পের দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু রাজ্যের আয় খুবই কম। আমরা দেখছিলাম যে গত বছর যেখানে রুপি কামস এন্ড রুপি গোস বলা হচ্ছিল 2024-25-এর, সেখানে স্টেটস ওন ট্যাক্স রেভিনিউ, রাজ্যের যে নিজস্ব রাজস্ব আয়, তা ছিল 13.68 সেখানে গত বছর, এবং এবছর সেটা হচ্ছে 12.53। তার মানে এবছর সেটা কিন্তু অনেকটাই মানে কমে যাচ্ছে, তাহলে প্রায় 1.15% কমেছে। এটা কিসের ইঙ্গিত, মানে সেটা কি মানে কি মনে করছেন? আসলে গভর্নমেন্ট যে সোর্স, ইনকাম সোর্স, এখানে দুটো টাইপে মানে একটা দেশে আয় হয়, সেটা হলো কর। একটা হলো ইনকাম এবং কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স, এটা থেকে একটা আয় হয় যেটা আমরা প্রত্যক্ষ কর হিসেবে বলি। আর একটা হলো পরোক্ষ কর। তো পরোক্ষ করের মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাদের জিএসটিটাই হলো মেইনলি মানে পরোক্ষ কর হিসেবে আসে। এখন অন্যান্য বছর যে পরিমাণে টাকা এসছে, এবার যদি একটু কমও দেখায়, এটা হয়তো তাহলে কোনো এফেক্ট হয়েছে হয়তো হয় ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। আর ইনকাম ট্যাক্সের এখানে আমার যেটা দৃষ্টিভঙ্গি, যদি একটু কমও হয়, যেমন বিভিন্ন রাজ্যে যে ইনকাম ট্যাক্স যেটা ক্যালকুলেশন মানে কালেকশন হয়, 100 টাকা কালেকশন হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 100 টাকা গেল, কিন্তু তারপর তার শেয়ার হিসাবে 40% শেয়ার কিন্তু স্টেট গভর্নমেন্ট পায়। তো যেহেতু ত্রিপুরা রাজ্যের কর্মচারীরাই হলো মেইনলি ইনকাম ট্যাক্সটা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর কর্পোরেট ট্যাক্স তো যারা বড় বড় বিজনেস করে ওদের কিছু আছে, ওই ক্ষেত্রে হয়তো বা কিছু ডিফারেন্স আছে। ইনকামটা কমার পেছনে হয়তো এটা একটা যুক্তি থাকতে পারে, কারণ ইনকাম যদি কম হয়, কর্মচারীরা যখন ইনকাম ট্যাক্স দেয়, সেই ট্যাক্স যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়, তার একটা পার্সেন্টেজ এখানে ফিরে আসে। ওই পার্সেন্টেজ যেহেতু এখানে কর্মচারীদের বেতন সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় বা কেন্দ্রীয় সরকারের তুলনায় বেতনটা একটু কম হয়, তো যখন ইনকাম ট্যাক্সের স্ল্যাব গিয়ে যায়, তখন দেখা যায় ম্যাক্সিমাম এমপ্লয়ীদের মানে নীল এসে যায় ট্যাক্সে। আচ্ছা, তো ট্যাক্সে নীল এসে গেলে অটোমেটিক্যালি ইনকামটা কম হলো। এই ইনকামটা কিন্তু ব্যক্তির যেমন ইনকাম কম হচ্ছে, পাশাপাশি কিন্তু এই এফেক্টটা কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে। ওকে, এটা কি এখানে কি সেই যে 12 লাখ টাকা স্ল্যাব অফ দি ইনকাম ট্যাক্স নেই এবার, যেটা ইউনিয়ন বাজেটে করা সেটা এবার করা হয়েছে, সেটার বাজেট এখানে মনে হয় না, কারণ আমরা তো এখনো ডিটেইলস বাজেটটা কিভাবে কি কারণে কম হয়েছে আমরা এখনো ডিটেইলসটা পাইনি। জাস্ট একটা হাইলাইট আমরা হয়তো দেখলাম, এটা দেখে আমরা হয়তো ক্যালকুলেশনটা করছি। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ইনকাম হওয়ার যে সোর্সগুলো যদি না পায়, তাহলে অটোমেটিক্যালি নাইলে গত বছর তুলনায় এবছর কম হওয়ার কারণটা কি? কেন এখানে রুপি কামস ফ্রম, মানে কোথা থেকে টাকাটা আসে, সরকারের কাছে কোথা টাকাটা আসে, এবং মানে একটা টাকা যদি সরকারের কাছে আসে, সেই 1 টাকার যে শতাংশের হিসেবটা এখানে দেওয়া হয়, এবং 1 টাকা কিভাবে সরকার খরচ করে 1 টাকা, সেটা শতাংশের হিসেব কিন্তু দেওয়া হয়। তো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গতবার বলছিলাম, যে গতবার স্টেটস ওন ট্যাক্স রেভিনিউ, মানে যেখানে সরকারের নিজস্ব রাজস্ব আয়, সেটা 13.68 ছিল, এবার সেটা কমে 12.53 হয়েছে। অন্যদিকে সেখানে স্টেটস শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ, যেখানে এই যে জিএসটি বলুন বা এইসব ক্ষেত্রে ডিউটিজে, সেখানে কিন্তু গতবার ছিল স্টেটের শেয়ার, সেখানে 31.53, এবার কিন্তু তা বেড়ে হয়েছে 34.86। এই জায়গাটা কিন্তু বেড়ে গেছে। এটার ক্ষেত্রে যেমন এই ট্যাক্সটা এলো, কারণ এটা জিএসটি টাকাটা আসে প্রত্যক্ষ পরোক্ষ কর। তো পরোক্ষ কর
এবার বিজনেস, তার মানে বিজনেসটা ভালো হয়েছে। বিভিন্ন যে মানে আমাদের বিজনেস প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে মলগুলো রয়েছে, বিভিন্ন রকমের হোটেলস বিজনেস এখন তুলনামূলক ত্রিপুরাতে অনেক বেড়ে গেছে। তো এদের তো স্টার্টআপ বাড়ছে। তো এই ক্ষেত্রে হয়তো ট্যাক্সটা বেশি এসছে, তার জন্য আমরা দেখছি যে পরোক্ষভাবে যে টাকাটা আসে সেই টাকাটা আমাদের বেশি আসে সেন্ট্রাল থেকে, যে শেয়ারের টাকাটা আসে। ওকে, বনমালী বাবু, আপনার কি মনে হয় এই জায়গাটাতে? এটা ট্যাক্স ধরুন খুব একটা বেশি যে হেরফের হয়েছে ব্যাপারটা এমন না, অল্প কিছু মার্জিন আর কি। এটা ইয়ার টু ইয়ার নানা কারণে হতেই পারে, হয়তো কালেকশনের কোথাও গোলমাল হচ্ছে। যেমন মিউনিসিপ্যালিটি ট্যাক্স যদি আমরা ধরি, কোনো কোনো বছর দেখা যায় যে প্রচুর ট্যাক্স বকে আছে, গভর্নমেন্ট ঠিক মতো সেগুলো কালেকশন করতে পারেনি, বা অনেক ডিপার্টমেন্ট এরকম আছে। তো এটা খুব একটা বেশি এখানে যে ডিফারেন্সটা তা না, কিন্তু সেন্ট্রাল শেয়ারটা সেখানে আবার একটু বেড়েছেও আমরা দেখলাম। তো এটা খারাপ না মোটামুটি। কিন্তু ফিনান্স কমিশনের যেটা গ্র্যান্ড 10.53%, এটাও কিন্তু খারাপ না মোটামুটি, একটা ভালোই। কিন্তু বলি আমরা গত বছর, মানে গতবারে যে বাজেট ছিল সেখানে 15.33 ছিল। হ্যাঁ, তাহলে এটা কমেছে, এটা কমেছে। আমার কাছে গতবারের ইয়েটা ছিল না, কিন্তু 15.33 থেকে এটা 10.5। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় আপনি আমাকে একটু বলতে হবে, আমি এটা গতবারেরটা আমি জানি না। এখানে যে মার্কেট লোন আর আদার বরোয়িং, এটা কিন্তু নেহাত খারাপ না, 8.30%। এটা গতবার 8.80 ছিল, এবার একটু কমেছে, এবার একটু কমেছে। হ্যাঁ, এটা একটু কমেছে। তাহলে গভর্নমেন্টের যে নিজস্ব যে রেভিনিউ যে বাড়ার কথা, যেগুলোর উপরে জোর দিচ্ছে ত্রিপুরা রাজ্যের, যে নিজস্ব যদি আয় না বাড়ে তাহলে ত্রিপুরা রাজ্যের যে ফিনান্সিয়াল গ্রোথ যেটা আমরা বলি রাজ্যের, সেটা কিন্তু একটা সুলক্ষণ নাই এখানে। সরকার তাহলে এবার কিন্তু ধারও নিচ্ছে কম, তাহলে মানে ধার কম নিয়েছে হয়তো, ওই যে সেন্ট্রাল শেয়ারটা একটু বেশি হয়েছে, কিন্তু আবার বাজেটে কিন্তু ডিভিডেন্ড আছে কত কোটি টাকা জানি, 429 কোটি টাকা। এখন এটা কোথা থেকে আসবে সেটা আবার কিন্তু কোনো কিছু কোনো ইঙ্গিতে সেখানে করা হয়নি বাজেটে আর কি। তো এই জন্যই দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে একটু মানে আমার মনে হয় মানে একটু ঘোলাটে লাগছে আর কি আমার কাছে বিষয়টা। তো এখানে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা তো রাজ্যে যে সরকার, কেন্দ্রে এই সরকার হলে পরে একটু বেশি সুবিধা টুবিধা পাওয়া যায়, যেটাকে ডাবল ইঞ্জিন বলা হয় আর কি। যদিও সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটা আবার এই স্থানটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কারণ রাজ্য সরকার যেই হোক সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফিনান্সিয়াল পলিসির উপর বা নীতির উপর চলে। এটা হয়তো নির্বাচনী স্লোগান টোগানো হতে পারে, এর অর্থই না যেখানে বিরোধী দল শাসিত সরকার হলে গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে তাকে খুব একটা বেশি বঞ্চনা করতে পারবে, তারও কোনো সিস্টেম নাই। না, তাহলে পূর্বতন সরকার আমরা শুনতাম বারবার যে কেন্দ্রীয় বঞ্চনা, সেটা কেন্দ্রীয় বঞ্চনা বলতে ওই যে বললাম না, একটু হয়তো থাকলে পরে আমার নিজের সন্তান আর কি জানি বলে ওই কি জানি বলে ইয়ের সন্তান সৎ ছেলের মধ্যে যে ডিফারেন্স, এরকম একটা কিছু, যদিও এটা হওয়া উচিত না, তবুও তো এটা কিছু একটা হয়ে যায়। কিন্তু তারপরেও আগে যেটা বলতো সেটা হলো, এটা তো হয় কি মানে যখন একটা বিরোধী দল থাকে তখন তো একটা কিছু করতে হবে, তো তখন এই বঞ্চনা কথাগুলো অনেক সময় বলা হয়। এখন ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেটা যে গভর্নমেন্টই হোক, বিরোধী দল হোক আর সরকারি দলই হোক, স্টেট রেভিনিউটা বাড়াতে হবে। যেমন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি খুব চিৎকার চেঁচামেচি করেন যে ওই যে তার কি টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু এই সমস্ত স্টেটের কি হয়, তাদের রেভিনিউ এত বেশি আর কি, স্টেট রেভিনিউ, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 2-4 কোটি টাকা বা 10 কোটি টাকা বঞ্চনাও করে, তারা কিন্তু এটা ম্যানেজ করতে পারে। কিন্তু আমাদের মতো ত্রিপুরা রাজ্যের মতো স্টেটে, উত্তর পূর্বাঞ্চলের যে মানে পিছিয়ে পড়া যে রাজ্যগুলি অনেকটা উন্নত হয়েছে, যেমন ধরুন এই আমরা দেখছি ইদানিংকালে মানে ন্যাশনাল যেই হাইওয়েগুলো, এগুলি বেশ ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্টের কিন্তু একটা অন্যতম শর্ত হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি হয় তাহলে কিন্তু হয়েছে। কিন্তু এই বাজেটের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করেছেন কিনা জানি, আমি যেটা লক্ষ্য করলাম আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সর যে সমস্ত স্কিমগুলো আছে, গভর্নমেন্ট কিন্তু এটার ওরিয়েন্টেড বাজেটটা তৈরি করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সর স্কিমগুলোকেই ওরিয়েন্টেড বাজেটটা কিন্তু এই বাজেট। এখন স্টেট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি করবে, স্টেট গভর্নমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ততটা আমার চোখে পড়েনি আর কি। থাকতেও পারে, বাজেট মাত্র আজকে পেশ হলো, পরে যখন আরো আলোচনা পর্যালোচনা হবে পত্রপত্রিকাগুলিতে আমরা দেখব, তখন হয়তো আরেকটু নজরে আসতেও পারে, বা তখন আমরা আরেকটু সমৃদ্ধ হব আর কি। এখানে একটা কথা যেটা উঠলো যে মানে গত সরকার যেটা বলতো কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় দেয় না,
এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখাতে হয় যে আমাদের রাজ্যে আমি কত টাকা এক্সপেন্ডিচার করছি, আমার বাজেটের ভ্যালুর উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কখনোই বৈমাতৃসুলভ আচরণ করতেই পারে না আইনে, যেহেতু এটা একটা ফেডারেল কান্ট্রি। কিছুটা রাজনৈতিক গিমিক আছে, আর যদি এবার রাজনৈতিক গিমিক প্লাস নিজের বাজেট, নিজে যখন আমি চাইতেই যদি আমি আমার বাবার কাছে যদি চাইতেই যদি 10 টাকা কম চাই, তা আমাকে কি করে দেবে? আগের সরকারগুলো আমরা দেখতাম কি চাইতেই কিন্তু কম চাইতো, পুরো বাজেট দিত। এটা পত্রপত্রিকা তো আমরা দেখতাম পরবর্তী সময়, যেমন একবার 16,000 কোটি টাকা খুব সম্ভবত ছিল ডিমান্ড করেছে, পুরো টাকাটাই কিন্তু দিয়ে দিয়েছে। তার মানে তারপরও বলে আমরা পাই না, সেটা হলো আলাদা একটা। আমরা যদি আমরা খুব দ্রুত পরের বিভাগে যাব, সেটা হচ্ছে যে বিভিন্ন সেক্টরকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তার আগে আরেকটা জায়গায় আমরা যাবো, রুপি গোজ, মানে ওই যে 1 টাকা কিভাবে আসছে আমরা সেই জায়গাটা আলোচনা করছি। এবং রুপি গোজের মধ্যে একটা জায়গাতে একটু ব্যাপার দেখতে হবে যে স্যালারিজ এন্ড ওয়েজেস, এই যে কর্মচারীদের যে বেতনের ব্যাপারটা বা বিভিন্ন যেখানে দিতে হয় ওয়েজেস দিতে হয়, সেখানে গতবার ছিল 27.94, মানে অলমোস্ট 28%, কিন্তু এবার দেখাচ্ছে সেটা 25.26, মানে সেটা কমছে। সেটা কিসের ইঙ্গিত? এবার কমছে স্যালারি এন্ড ওয়েজেস কম। এটা আমার মনে হয়, আমরা আগেও বলেছি, আসলে ত্রিপুরা রাজ্যে ধীরে ধীরে কর্মচারীর সংখ্যা কিন্তু কমছে, কর্মচারীর সংখ্যা কিন্তু কমছে, বাড়ছে না। কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টটা খুব অনেক কমে যাচ্ছে, যার দরুন আপনার স্যালারিটাও কমবে। এটা স্বাভাবিক, কারণ না হয় যদি অ্যাপয়েন্টমেন্ট গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি যদি সেভাবে অ্যাপয়েন্টমেন্টটা যদি হতো, তাহলে কিন্তু এখানে 2 পয়েন্ট, এখানে প্রায় কত, 2% মতো কমে গেছে স্যালারি আর ওয়েজের যে বিষয়টা আর কি। তো 2% কমেছে মানে কি, এখন দেখতে হবে কর্মচারী সংখ্যা এর আগের বাজেটে ত্রিপুরার যে কত ছিল, কতটা রিটায়ারমেন্টে গেছে, আর এখানে কতটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, গভর্নমেন্ট কতটা অ্যাপয়েন্টমেন্ট। পেনশন এন্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিটস এর মধ্যে গতবার ছিল 11.55%, এবার কিন্তু তা অলমোস্ট সেম আছে, 11.60%, মানে 0.50% বেড়েছে। এই তো, তাহলে তো এটাই প্রমাণ করে যে পেনশনটা ঠিকই আছে। পেনশনটা ঠিক আছে মানে যে রিটায়ারমেন্টে যাওয়ার যে গতিটা, সেটা ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের গতিটা ঠিক নেই, যার ধরুন এখানে ভেরিয়েশনটা এসছে। কারণ যে মাত্র পেনশনে যাচ্ছে, তাহলে ওর জায়গাটা কিন্তু খালি হয়ে যাচ্ছে, এটা আর ফিল আপ হয়নি। আমরা যদি হিসাব করেও দেখি, প্রায় প্রত্যেক বছর 2-3 হাজার কর্মচারী কিন্তু ইদানিং রিটায়ারমেন্টে যাচ্ছে, এবং আগামী এই 25-26 প্রচুর পরিমাণে রিটায়ারমেন্টে যাবে। তো ওইটা একটা এফেক্ট মনে হয় এখানে হচ্ছে, নাইলে স্যালারি কম হওয়ার কোনো কারণ নেই। কারণ ইনক্রিমেন্ট আছে, গভর্নমেন্ট আবার ইয়ে দেয়, কি জানি বলে, ওই দিয়ে দেয়, তো সবটা মিলে তো এখানে বাড়ার কথা, তো কমবে কেন? তো কর্মচারীর সংখ্যা কমছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ঠিক মতো। ওকে, ডিএ থেকে অবশ্যই আজ যদি এটা বাজেটের ইয়েতে এবং 3% ডিএ বাড়ানো হলো, তাহলে এখন 33% ডিএ দিচ্ছে। সরকারি কর্মচারীরা কতটা খুশি হলো বলে মনে করে? সরকারি কর্মচারী তো মানে যায় পায়, যেহেতু পাই না, যায় পায় ওতেই খুশি, পেনশনার এবং সরকারি কর্মচারী। কিন্তু ওদের যে দাবি সেটাও থাকে যে আমাদের ম্যাক্সিমাম টাকাটা আমরা চাই। তো যেহেতু সরকার একটা বাজেট অধিবেশনের মধ্যে একটা প্রথম দিন কিছু একটা শুরু করেছে, আর প্রত্যেকটা কর্মচারীর মধ্যে এটা আশা আছে যে যেহেতু এই গভর্নমেন্টটা আসার পর থেকে মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পজিশনে এখন কর্মচারীরা, ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আছে, ওই হিসাবে ওরা এখনো আশাবাদী যে আগামী দিনে হয়তো এটা আরো বাড়বে। আর এই টাকাটা যেমন আজকে যে টাকাটা 3% দিল, এই পুরো টাকাটা যদি এই বছরের মধ্যে দিয়ে দেয়, তাহলে কিন্তু 1/1/26 যে টাকাটা মানে গভর্নমেন্ট দেবে, তখন কিন্তু পুরো টাকাটা অটোমেটিক্যালি, আজকে যদি ডিএটা দেয় তাতেও গভর্নমেন্টের লাভ, যদি নাও দেয় আগামী যখন হবে তখন কিন্তু ডিএটা ক্যালকুলেশন করে বেসিক হয়ে যাবে। আজকে যদি ডিএটা নাও দেয়, যত পার্সেন্ট দিল, সেন্ট্রাল গভর্নমেন্টের আরো 2-3টে ইয়ে রয়ে গেছে, এরা যদি আরো বেড়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে, সে 60% যদি ডিএ হয়, স্টেট গভর্নমেন্ট যদি 40%-এ এসে থেমে যায়, তারপরেও কিন্তু 60% ডিএ নতুন স্কেলের সঙ্গে এটা কিন্তু এড হয়ে যাবে। তো কর্মচারীদের সেই অর্থে লস নেই, কিন্তু আবার ইনিশিয়ালি লস আছে। যদি এটা দিয়ে দেয় তাহলে কিন্তু গভর্নমেন্টের লাভ, ইনকাম ট্যাক্সটা বেড়ে যাবে, গভর্নমেন্টের শেয়ারটা বেড়ে যাবে। এই জায়গাটাও আগের কিছু আমরা কিন্তু মানে গভর্নমেন্টকে যখন উল্টো বুঝায়, তখন কিন্তু গভর্নমেন্টও অনেক সময় এগুলো ভুল করে ফেলে, যারা এগুলোর চক্রের মধ্যে থাকে। প্র্যাকটিক্যালি তো বিষয়টা করে হলো আমাদের আমলাতান্ত্রিক সিস্টেম। আমলাতন্ত্র যদি সেভাবে বোঝায়, সেই ক্ষেত্রে
আম জনতার যেমন লাভ, এই টাকাটা মার্কেটেই ঘুরবে, ত্রিপুরা রাজ্যেই ঘুরবে, আর কর্মচারীরাও লাভবান। না 3% দিলেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এখনো 21% ডিফারেন্স রয়েছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। 20% ডিফারেন্স রয়েছে। 23 ছিল, 23%। না 54% গভর্নমেন্টের। 53 না 53 53 হলে 20% ছিল। হ্যাঁ, আমরা কারণ নিউজ ভ্যানগার্ড আজ থেকে 4-5 দিন আগে আমাদের টকশোতে, আমার এই টকশোতে কিন্তু আমাদের আলোচনা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা আছে কিনা, ডিএ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, ডিএর ইঙ্গিত সরকারি কর্মচারীরা খুশি হবে কিনা, এবং তাই কিন্তু আজ দেখা গেল 3% ডিএ ঘোষণা করা হয়েছে, 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তাহলে এখন বাকি রইল, বা এখন 33% পাচ্ছে, তাহলে বাকি রইল 20%। এই ভাগে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার একটা দেবে, দিলে পরে ওই ডিফারেন্সটা কিন্তু বড়। কিন্তু ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্ট গুলো এখন কিন্তু সেন্ট্রালের সাথে তাল মিলিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু দিচ্ছে কারণ কি, কর্মচারী সম্পর্কে, এই যে ডিএ সম্পর্কে বা কর্মচারীর বেতন সম্পর্কে একটা রং কনসেপশন আমাদের রাজ্যে বা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। মানে মনে হয় যেন কর্মচারীকে দিলেই জিনিসপত্রের দাম বাড়ে, কর্মচারীকে দেওয়া মানে গভর্নমেন্টের লস। আসলে ব্যাপারটা এরকম না। কম কর্মচারী যদি এটা দেয় তাহলে এটা কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার হয়ে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট এই টাকাটা দিতে পারে। এটা 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 কিন্তু স্টেট বাজেটের বাইরে এটা কমিটেড হয়ে যায়, ঠিক না? বাজেট অ্যালোকেশনের বাইরে চলে যায়, এটা চলে যায়। কিন্তু যদি না দেয় আর কর্মচারী যে টাকাটা দেয় সেই টাকাটা কিন্তু দ্রুত বাজারে ছড়ায়। সবচেয়ে বেশি টাকাটা স্প্রেডিং হয় কর্মচারীকে, মানে যেই টাকাটা দেয় আর কি। যেমন করে একজন কর্মচারী যদি মনে করেন সে দেখতে মনে হলো যেন একটা পার্সোনাল বিল্ডিং তৈরি করছে, ইট কিনছে, বালি কিনছে, সিমেন্ট কিনছে, লেবার রাখছে, এই রাখছে, সে রাখছে, সবকিছু, বা সে তার এডুকেশনের জন্য যদি খরচা করে, যে কোনো ভাবে খরচা করে, টাকাটা কিন্তু এইভাবে ছড়ায়, বিয়ে বাড়ে। কিন্তু ডিএ সম্পর্কে একটা রং কনসেপশন এখনো অনেকে বলে, এই আধুনিক যুগে বলে কালকে মাছের দাম বেড়ে যাবে। হ্যাঁ, এটা একদম বোগাস কথাবার্তা। আগে প্রাইস ইন্ডেক্স বাড়ে, তারপরে ডিএ বাড়ে। ডিএ এর সঙ্গে প্রাইস ইন্ডেক্সের সম্পর্ক, ডিএ বাড়লে প্রাইস ইন্ডেক্স বাড়ে না, কিন্তু ডিএ বাড়লে প্রাইস ইন্ডেক্স বাড়ে না, প্রাইস ইন্ডেক্স বাড়লেই ডিএটা বাড়ে। এই যে একটা ভুল মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে। ভুল কনসেপ্টটা ছিল যে ডিএ বাড়ছে মানে বাজারে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায়। এখন হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কারণে ডিএ বাড়ছে। আর সবচেয়ে বিশেষ করে কর্মচারীদের মধ্যে ওই প্রবণতা বেশি থাকে, ওরা কিন্তু এক্সপেন্ডিচারটা বেশি করে। তার মানে মার্কেটে যেই মাত্র কর্মচারীদের পয়সা বাড়ে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে মার্কেটে পুরো টাকাটা বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানে প্রচুর পরিমাণে টাকা ছড়িয়ে যায়। এটা হলো মানে কর্মচারীদের টাকা বেশি। যেমন আজকের দিনে আমরা যদি প্রাইভেট বা কর্পোরেট সেক্টর গুলো দেখি, সমস্ত এক্সপেন্ডিচারটা, সমস্ত মানে পারচেজিং পাওয়ার যে বেড়েছে, এটা কিন্তু ওই শ্রেণীর ছেলেমেয়েরা আজকের দিনে যারা কর্পোরেট সেক্টরে ভালো পয়সা পায়, ওরা কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচা করে। তাহলে ওই টাকাটা কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। ওই ভ্যালুয়েশন দেখে কিন্তু বিদেশি কোম্পানিগুলো এই যে বিভিন্ন মল টল নিয়ে বিভিন্ন আধুনিক বিজনেস গুলো শুরু করছে, তার মানে ওই এক্সপেন্ডিচার গুলো বেড়ে যাচ্ছে। আজকে যখন বাজেটের কথা আমরা যখন বলছি, আজ অবশ্যই রাজ্যবাসী দেখেছে যখন বাজেট অধিবেশন চলছে বিধানসভার ভেতরে, তখন গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ কিন্তু ত্রিপুরামথার ছাত্র সংগঠন তারা আন্দোলনে ব্যস্ত ছিল রোমান স্ক্রিপ্টের দাবি নিয়ে। এখন কথা হচ্ছে যে জনজাতি কল্যাণে গত বছর টিটিএডিসির জন্য মানে 698.68 কোটি টাকা বরাদ্দ ছিল, তা এবার বেড়ে 860 কোটি টাকা হয়েছে। এখন সেটা কতটা প্রভাবিত করবে জনজাতিদের? মানে 698.68 ছিল গতবার, এবার এটা হয়েছে 860, মানে জনজাতিদের সার্বিক কল্যাণে বা সার্বিক উন্নয়নের জন্য। গতবার কত ছিল বলছিলেন? 698.68 টিটিএডিসির বরাদ্দ যেটা, আর সেটা এবার 860 ক্রোর্স হয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের এডিসিতে যে বাজেটটা হয় বা আমাদের রাজ্য সরকার থেকে যে টাকাটা যায়, টাকাটা কিন্তু পুরোপুরি জনজাতিদের জন্যই কিন্তু ব্যবহার হচ্ছে। আজ পর্যন্ত কিন্তু ওনারা একবারও বলতে পারেনি যে স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, আমাদের উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে না। বরং এটা দেখা যাচ্ছে যে যে পরিমাণে টাকা যাচ্ছে ঠিকমতো ইউটিলাইজ করার মতো পরিস্থিতি তৈরি করতে ওরা পারছে না। যেমন আজকে যে রোমান হরপ নিয়ে যেটা আন্দোলন, এই আন্দোলন করে আলটিমেট কি হচ্ছে, যেটা আমরাও নিউজও দেখেছি যে অ্যাম্বুলেন্স আটকে রেখেছে। এগুলো তো কোনো সভ্য সংস্কৃতির আন্দোলন না। আমরা ছোট থেকে জানি যে মানে বিশেষ করে যেগুলো অপরিহার্য, যেমন স্বাস্থ্য থেকে শুরু করে, এগুলো সবসময় খোলা থাকে, এগুলোকে ছেড়ে দেওয়া দরকার। আর এই আন্দোলনটা ওরা হয়তো করছে, কেন করছে? এটা স্টেটকে বন্ধ করে দিয়ে কোনোদিনও কোনো উন্নয়নযোগ্য চলে না।
আজকে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বিধানসভায় কিন্তু বলেছেন যে এখনো এই কোনো ডিসিশন হয়নি এবং এটা অনেক আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে, কমিটি গঠন করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে তার সমাধান নিশ্চয়ই হবে। এবং ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছে সেখানে দিল্লিতে, সেই ত্রিপাক্ষিক চুক্তির মধ্যেও এটা আছে। এবং আপনি যেটা বলছেন যে আজকে রাস্তা আটকে দেওয়া বা এই যে পথ অবরোধ করা হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে যে 1412 জন ককবরক পরীক্ষা দেওয়ার জন্য এই বছর এনরোল ছিল, তার মধ্যে পরীক্ষা দিয়েছে 1339 জন, 73 জন পরীক্ষায় বসেনি এবং যে কোনো কারণে ওরা অ্যাবসেন্ট, আজকে পরীক্ষায় বসেনি বা বসতে পারেনি, যেটাই হোক। এখন আজকে সেটা আন্দোলনের ফলে হোক বা ওরা নিজস্ব কোনো সমস্যার জন্য হোক। এই প্রসঙ্গে যে রোমান স্ক্রিপ্ট যেটা, এটা একটা ভাষা, পিছিয়ে পড়া ভাষা, বা আমরা যদি বলি উপজাতি বা জনজাতি, আমরা যাই বলি, তাদের ভাষাটা, তাদের যে ভাষাটা ককবরক ভাষা, সেই ভাষাটা তো আমাদের বাংলা ভাষা যেমন আমরা বলি, বাংলা ভাষার থেকে একটু কম উন্নত, এটা তো ঘটনা। আমাদের যেমন বাংলা ভাষা ইংরেজি ভাষার থেকে একটু কম উন্নত, কারণ ইংরেজি ভাষাটা সারা ওয়ার্ল্ডে আছে, বাংলা ভাষা আমরা যেটা বলি। রোমান হরফ নিয়ে এটা আপনি দেখুন, বাংলা স্ক্রিপ্টে বা বাংলা হরফে অসমীয়া ভাষা আছে, এটা কিন্তু বাংলা হরফই, এক দুটো শব্দ এদিক সেদিক পেট্রোক কেটে এটা। মণিপুরি ভাষা আছে, মণিপুর পুরা বাংলা স্ক্রিপ্টে লেখে। তো ককবরক ভাষা যত গবেষণা হয়েছে, আপনার এই যে কুমুদকুন্ডু চৌধুরীর কথা যদি আমি বলি, সত্যিকারের ককবরক ভাষাকে একটা মাতৃভাষার রূপ দেওয়ার জন্য উনি যেটা করেছেন, অসাধারণ কাজ করেছেন। উনি তো বাঙালিই ছিলেন নাকি? তো বাঙালিদের মধ্যেও কিন্তু ককবরক ভাষা শেখার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। একটা উন্নত জাতিগোষ্ঠী যদি একটা অনুন্নত জাতিগোষ্ঠীর ভাষাকে যদি গ্রহণ করে, তাহলে এর সাথে আনন্দের খবর আর কি, আনন্দের আর কিছুই নাই। ঠিক আছে, আমরা অনেক সময় শেখার ইচ্ছা করি, প্রচুর বাঙালিরা এখন ভাষা অনেকে জানে। তো এই স্ক্রিপ্টটা দিয়ে কি, এটা একটা রোমান স্ক্রিপ্ট মানে কি একদম বিদেশি। আজকে দেখতেন যে ককবরক ভাষার জন্য তারা মৌলিক একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, নিজস্ব স্ক্রিপ্ট, সেটা চেষ্টা করেছিলেন কুমুদকুন্ড চৌধুরী, যে নিজস্ব একটা স্ক্রিপ্ট যদি হতো, যে তাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট করেছে তারা, তাহলে সেটা হতো। কিন্তু রোমান হরফে করে কি হবে? বাঙালিরা এখন যেটুকু ককবরক শিখে, তার ককবরকের প্রতি যেটা আগ্রহ আছে, রোমান স্ক্রিপ্টে যখন হবে, কবিতা টবিতা লেখা, সাহিত্য রচনা, এই সময় যখন হবে, তখন কিন্তু এই আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে। এখন যে বাজেটে যেটা দেখলেন আপনি, বাজেট অ্যালোকেশন 860 কোটি টাকা, হ্যাঁ 860 কোটি টাকা। ত্রিপুরা রাজ্যের বাজেটটা যখন বৃদ্ধি করেছে রাজ্য সরকার, কিন্তু এই বাজেটটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের 13,000 কোটি টাকার একটা বিশেষ প্রজেক্ট আছে। গতবার অতিরিক্ত 169 কোটি 82 লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার, 169 কোটি 82 লক্ষ টাকা দিয়েছে। আপনি জানবেন, ডিসি এলাকাতে ঘুরেন তো দেখি, কোথায় পাবেন আপনি উন্নয়নের চিত্রটা? আপনি কোথায় পাবেন? তাহলে এখন যখন এই সমস্ত কাজ যখন চলছে, হঠাৎ করে রোমান স্ক্রিপ্টটা দিয়ে কি হবে আমি জানি না। ওদের ডিমান্ড ওরা করতেই পারে। তা আমার যেটা আশা আর কি, ত্রিপুরা রাজ্যের বৃহৎ অংশের উপজাতি যারা বা জনজাতি যাই বলি আমরা, বুদ্ধিজীবী অংশের মানুষ যারা, তারা কিন্তু এই দাবির সঙ্গে একমত না, মোটেই তারা মাথা কামায় না। তারা যদি আজকে অন্যরকম কোনো কিছু দাবি করতো, উন্নয়নমূলক, আমিও যেমন ওই দিনে বলছিলাম, গ্রেটার ত্রিপুরা রাজ্যটাই নাগাল্যান্ডের মতো ত্রিপুরাল্যান্ড হোক না, আমাদের কোনো ক্ষতি নেই। আমরা যারা বাঙালি অংশের মানুষ আছি, আমাদের কোনো ক্ষতি নাই, হোক। কারণ তাতে যদি ত্রিপুরা রাজ্যের উন্নতি হয়, ট্রাইবেলদের উন্নতি হলে আমারও উন্নতি হবে, আমার উন্নতি হবে, ট্রাইবেলদের উন্নতি হবে। এখন ডিসি এলাকাতে যদি একটা ভালো কলেজ হয়, একটা হাসপাতাল হয়, একটা মেডিকেল কলেজ হয়, তাহলে ওই অঞ্চলে, ওই এলাকাতে যে বাঙালিরা বসবাস করে, ওরা কি তার সুবিধাটা পাবে না? অবশ্যই তো পাবে, অবশ্যই তো হবে। এখন দেখেন, রাজ্য বাজেটের মধ্যেও কিন্তু উপজাতি কল্যাণ দপ্তরের অনেক কিছু করেছে, অনেক কিছু আছে এখানে। এই যে জনজাতি কল্যাণের জন্য আপনার এই যে বিভিন্ন প্রজেক্ট আছে, প্রচুর আছে। এখন আমি প্রথমেই বলেছি, এখন তারা যদি আন্দোলনটা এটার জন্য করতো যে এই যে টাকাগুলো যেগুলো বাজেট অ্যালোকেশন হচ্ছে, সেগুলো যাতে যথাযথ ব্যবহার হয়, টাকা যাতে ইউটিলাইজেশন হয়, স্কুল যাতে হয়। আপনার কজন শিক্ষক নিয়োগ হয়েছে? আমি আজকে একজনকে দেখছিলাম আলোচনা করে, আমি ভাই বলো তো দেখি, তোমার এই ডিসি এলাকাতে মানে
কত মানে কত শিক্ষক আছে, কটা স্কুলের শিক্ষক আছে, কজন শিক্ষককে চাকরি দেবে, কজন শিক্ষক নতুন অ্যাপয়েন্টমেন্ট করেছে সেখানে। আপনি দেখেন না জলের জন্য কিভাবে রাস্তা রোকো হচ্ছে, জলের জন্য কিভাবে রাস্তা রোকো হচ্ছে। এবং আপনি রাস্তাগুলি জানেন তো গর্ত হয়ে আছে। রাজ্য সরকারের অধীনে যে সমস্ত অঞ্চলে গ্রামে গঞ্জের রাস্তাগুলি এখন ইদানিংকালে ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক রাস্তা, বহু রাস্তা একদম মেটালিং হচ্ছে, চেষ্টা করছে রাজ্য সরকার। মাঝখানে অবস্থা খুবই খারাপ ছিল, আস্তে আস্তে হয়তো হবে। এটা কোভিডের পর একটা রিকভারি টাইম ছিল, সেটা এখন রিকভার আমি বলছি হয়তো হবে, কিন্তু এডিসি এলাকাতে বলেন তো যে টাকাগুলি যাচ্ছে কোথায়? আমি যদি প্রশ্ন করি, সাধারণ টাইপের প্রশ্ন করতে শুরু করেছে কিন্তু এখন। তো যেখানে গতকালকেও দেখলাম বিধানসভার মধ্যে বসে, আরে মুখ্যমন্ত্রীর ডাকে তীব্রমতার এমএলএরা সেখানে প্রদ্যুৎ কিশোরী ছিলেন, বসে দেখলাম যা বাজেট টাজেট নিয়ে আলোচনা করছে, যেহেতু তারা সরকারের শরিক দল। কিন্তু আজকে হঠাৎ করে রাস্তা রোকো, এটা কিরকম? অর্থাৎ এই যে এই অবস্থাটাকে, এই যে বাজেটের যে সিস্টেমটা, এখানে যে 860 কোটি টাকা, 60 কোটি 28 লক্ষ টাকা দিল, বা গত যে স্পেশাল টাকাটা দিল, এই দিকের থেকে আমার মনে হয় দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই কাণ্ডটা করেছে। এখন প্রকৃত যে উন্নয়ন হওয়ার জন্য তাদের জন্য যে চিন্তা, আসলে ওদের নিজেদের চিন্তা নিজেরাই করছে না, ভাষা নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, এটাতে তো ওদের প্র্যাকটিক্যালি কোনো উন্নতি হবে না। আর যারা রাস্তায় নেমেছে ওরা কিন্তু না পড়ালেখা জানে, না কোনো স্ক্রিপ্ট নিয়ে পড়ছে। ওকে, আমরা সেই বিষয়টা নিয়ে একদিন অবশ্যই আলাদা করে আলোচনা করতে পারবো, যে এই মুহূর্তে রাজ্যের যে গ্রাম পাহাড়ের যে অবস্থা এবং যেভাবে উন্নয়ন হচ্ছে বলে দাবি করছে সরকার পক্ষ, সেই অনুপাতে উন্নয়ন হচ্ছে কিনা, এবং অবশ্যই এডিসি এলাকাগুলোতে এই মুহূর্তে কি পরিস্থিতি এবং বাস্তব পরিস্থিতি কি বলছে এবং কি প্রয়োজন, এবং বাজেটের নিরিখে সেই বাস্তব পরিস্থিতি আগামী দিনে কিভাবে উন্নয়ন হতে পারে, সেটা আমরা অবশ্যই একদিন আলোচনা করব। কিন্তু আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ জায়গায় আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারলে, সময় পেলে ভালো হতো। বিভিন্ন খাতে কেমন কেমন বাজেট বরাদ্দ রাখা হয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন হয়তো আলোচনা করব। কিন্তু যেভাবে বাজেটটা হয়েছে এবার 2025-26-এর বাজেট, কি মনে হচ্ছে যে সরকার সঠিক দিশায় আছে? রাজ্যের যে উন্নয়নের কথা বলা হয় বা বিরোধীরা যে বারবার অভিযোগ করছে, বিরোধীরা বারবার কিন্তু বিভিন্ন সভা থেকে হোক বা সাংবাদিক সম্মেলন থেকে আওয়াজ তুলছে যে রাজ্যে নৈরাজ্য চলছে, অরাজকতা চলছে, কোনো ধরনের মানুষ খুব দুর্বিষহ আছে, জীবন কাটাচ্ছে। তো সেইভাবে দেখলে এবারে বাজেট কি দেখাচ্ছে? সঠিক দিশায় সরকার কাজ করছে বলে মনে হচ্ছে? এবারের বাজেটে যেটা বিশেষ করে দক্ষতা বিকাশের জন্য যে বিভিন্ন নতুন নতুন স্কিম, কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে রোবোটিক যে সিস্টেমগুলো যে ডেভেলপ করছে, এগুলোর জন্য কিন্তু ভারত সরকার, মানে ত্রিপুরা রাজ্যের বর্তমান এবারের বাজেটে এগুলো কিন্তু এগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। যেমন আমাদের সৌর বিদ্যুৎ, এগুলোর জন্য বিভিন্ন প্রজেক্ট শুরু করেছে, যদিও এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা অংশ। তাহলে স্কিমগুলো এবং বহুজাতিক কোম্পানিগুলো, বহুজাতিক সংস্থাগুলো যাতে ত্রিপুরা রাজ্যে এসে বড় বড় বিজনেসের সঙ্গে জড়িত হয়, এগুলোর জন্য কিন্তু এখানে প্রভিশন রয়েছে। এবং বিভিন্ন কোম্পানিগুলো যাতে বাইরের থেকে এসে ত্রিপুরা রাজ্যে বিজনেস করতে পারে, এদেরকে উৎসাহিত করা হচ্ছে, বিশেষ করে ট্যুরিজমের উপরে। তার মানে এগুলো যদি হয়, তাহলে এই বাজেটের কোনো অংশে আমার মনে হয় না আগামী দিনে ত্রিপুরা রাজ্যের উন্নতি ছাড়া অন্য কিছু হবে। আর যেগুলো রাজনৈতিক কারণে যে বিভিন্ন রকমের ছোটখাটো কিছু যে বিষয়গুলো নিয়ে হচ্ছে, সেগুলো নিয়ে ধরুন আমার মনে হয় না আগামী দিনে খুব বেশি কাজ হবে। এগুলো না করে এই যে ছোটখাটো যেগুলো রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, এগুলোকে অ্যাভয়েড করে প্রকৃত উন্নয়নের স্বার্থে যদি ত্রিপুরা রাজ্য যদি এগিয়ে যায়, তাহলে উন্নয়ন হবেই। যেহেতু দিল্লিতে একটা সরকার রয়েছে, সেই সরকারের সাপোর্টে ত্রিপুরা সরকারটা রয়েছে, একই পার্টি চালাচ্ছে, এখানেও বিজেপি শাসন করছে, ওইখানেও বিজেপি শাসন করছে, যেটাকে সবাই ডাবল ইঞ্জিন বলছে। তো ওই স্কোপটা যদি নেয়, তাহলে ত্রিপুরা রাজ্যের আখেরে সবচেয়ে বেশি বেনিফিট হবে ত্রিপুরা রাজ্যের মতো একটা ক্ষুদ্র রাজ্য, যেখানে মেধার কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে মেধা রয়েছে। এই মেধাগুলো বাইরে চলে যাচ্ছে, সেই মেধাগুলোকে রেখে ত্রিপুরা রাজ্যকে যদি প্রকৃত উন্নয়নের দিশায় নিয়ে যাওয়া যায়, তাহলে স্টার্ট আপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলোর উপরে বিভিন্ন রকমের স্কিম এনে, যেমন আজকেও যেটা আপনিও বলছিলেন যে বিরোধী দলরা অনেক কিছু বলছে, আজকের দিনে আমি দেখলাম যে বিধানসভার মধ্যে সেই ওই রেগা কাজ হচ্ছে না, বিপিএল, এগুলো নিয়ে কথা হচ্ছে। আরে ওইগুলো, ওই যে আমাদের একটা ছোট কথা আছে না, শকুন যতই উপরে উঠক দিশা থাকে নিচের দিকে। রেগা টেগা এগুলো হলো মানুষকে আলসি করার একটা রাস্তা। কর্মমুখী করার জন্য যে প্রজেক্ট, আজকে যে বাজেটটা বা কেন্দ্রীয় যে বাজেটটা, এটা কিন্তু মানুষকে কর্মমুখী করার একটা পরিকল্পনা সারা ভারতবর্ষে। ওকে, ঠিক আছে, তাহলে সঠিক দিশায় পিছিয়ে না যায়। ওকে,
ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে স্যার। আপনার বক্তব্য কি মনে হয় সরকার সঠিক দিশায় আছে এবারে? সঠিক দিশা বেঠিক দিশা এটা হচ্ছে জনগণ ঠিক করবে। আমি যেটা দেখলাম, বাজেট তো বাজেটের টাকাগুলি ঠিক মতো যে অ্যালোকেশন আছে সেগুলি ঠিক মতো কাজ, যেমন ওবিসি উন্নয়ন দপ্তরে কিন্তু ওবিসিতে খুব একটা কিছু হয়নি, কিন্তু একদম আমি বলবো জিরো, কিছুই দেওয়া হয়নি। আচ্ছা, সাধারণ ব্যাপার। এডুকেশনে, স্কুল এডুকেশনে, শিক্ষাক্ষেত্রে আমি দেখছি দুটো কলেজ, একটা ইউনিভার্সিটি আর মহিলা কলেজের ইউনিভার্সিটি, দুটো ছাড়া ডিগ্রি কলেজ হোক না, কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কোথায়, শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট 10,330 চলে গেল, এবং ওদের জন্য কিছুই কিন্তু এই বাজেটেও কোনো কথা নেই। মানবিক দৃষ্টিতে 300 জন কিন্তু মারা গেছে এই পর্যন্ত, প্রায় 300, 1-2 বোধহয় কম থাকতে পারে, ফার্স্ট স্টেশনে মেরেছে, এবং মরেছে যারা, এরা কিন্তু সব কিন্তু শিক্ষক, শিক্ষিকা না। বোঝা যায় মহিলাদের অনেকেই হয়তো হাজবেন্ড চাকরি করে বা একটা কিছু আছে, কিন্তু এরাই মরেছে। হ্যাঁ, সরকার কিন্তু বলছিলেন তাদের জন্য কিছু একটা করবেন, তো এদের জন্য কিছু একটা করা আমার মনে হয় দরকার ছিল অন্তত এই বাজেটে। এরাও বাজেট প্রত্যাশা করে বসে আছেন আর কি। আর তাছাড়া ওই যে আমি বললাম যে স্কুলগুলি খুব ঢুকছে, আমি তো এমনিতেও দেখি মানে স্কুলে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সম্পর্কে কিন্তু বাজেটে কোনো কথা নেই। ওকে, কর্মসংস্থান বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, অবশ্যই আমরা সেটা বিভিন্ন ভাগে ডিটেলসে আমরা আলোচনা করব, এবং আমরা দেখব যে এবারে বাজেটে আগামী দিনে রাজ্যের উন্নয়নে বিভিন্ন সেক্টর কিভাবে উপকৃত হবে। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে আমার আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু আপনাকে ধন্যবাদ, তনুবাবু আপনাকে নমস্কার, অসংখ্য ধন্যবাদ দুজন থাকার জন্য। দর্শক বন্ধুরা, 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট গৃহীত হয় কিনা তা অবশ্য অধিবেশন শেষে জানা যাবে। যদি গৃহীত হয় তাহলে বাজেটে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলো বাস্তবায়নে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। এখন বিভিন্ন ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলো লাভে রাজ্যের জনগণ কতটা পাবে আগামী দিনে, বা বিগত দিনের যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো কতটা পাচ্ছে, সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি, এবং তা নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমরা আলোচনায় বসি এবং বিভিন্ন মতামত জানার চেষ্টা করি। তাই আপনারা দেশ, দিনে ও রাজ্যের নানান খবর এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।